আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন আরাফাত পরিবহনের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক ইকবাল ভাই। তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব। এই ভিডিওতে কিছু ইন্টারেস্টিং গল্প রয়েছে, আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। তো ভাই, আপনার বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। শুরুতেই আপনার পরিচয়টা জানতে চাইতেছি। আমার নাম ইকবাল, থাকি গাবতলীতে। এই আরাফাত পরিবহনে এখন বর্তমানে আছি। আর তার আগে অন্যান্য পরিবহন চালাইছি, সেটা হয়তো আপনারা অনেকেই দেখছেন, বাট নতুন করে কিছু বলার নাই, কারণ এনা চালাইছি দীর্ঘ লং টাইম সময় দেখছেন। আপনার পরিবহন জগতে কিভাবে আসা হয় সেই শুরুর গল্পটা জানতে চাইতেছি। পরিবহন জগতে একটা আসার মধ্যে পিছনে আছে আমার একটা স্বপ্ন। যেমন আমার একটা চাচার দোকান ছিল, চায়ের দোকান। ওই চায়ের দোকানে আমি অনেক সময় দেখা গেছে স্কুলে যেতাম, স্কুল থেকে এসে চাচার একটা সময় দিতাম, কারণ চাচা আমার প্রতিদিন 20 টাকা করে দিত। দেখতাম কি মা স্কুলে যাইতাম, মা দিত 5 টাকা, চাচা দিত 20 টাকা। চাচার দোকানে দেখা গেছে কি একটু বইতাম, চাচাকে লাঞ্চে খাইতে পাঠাইতাম, চাচা খাইতো। অনেক সময় দেখা যায় আমি স্কুল থেকে আইতাম, চাচার দোকানে মনে করেন যে মুরব্বী মানুষ, তার কাপ গুলো আমি মানুষের পার্সেল চা নিত, কাপ তুলে নিয়ে আসতাম। তা আমার ওইখানে যখন চাচা যখন যাইতো, তখন ওই যে পরিবহন কিছু, আবার যদি শুক্রবার সকালবেলা আমি যখন চাচা কইতো আজকে তুই দোকানটা খুলবি, তখন আমি যে দোকান খুলতাম, চাটা বানাইতাম, চাচা আমার দেখে দিতে এমনি এমনি। তখন 2000 মনে করেন যাতে 1-2 সালের কথা। তখন ওই সময় ড্রাইভাররা যাইতো, আমাদের কিছু আমিন বাজারের ড্রাইভাররা আছে, তখন আমাকে সামনে দিয়ে যায় কইতো বাইসতে একটা চা দাও, গরম পানি দিয়ে কাপটা খোলে একটা চা দাও। বুঝছেন না ঢাকায় মানুষের কথা? বাইসতে একটা চা খিলাও, গরম পানি দিয়ে কাপটা ধুয়ে ভালো করে একটা চা দাও। দিতাম, চা বানিয়ে দিতাম। পরে চাচারা কইতাম যে চাচা আপনারা কি কাজ করেন? কাকা আমি তো গাড়ি চালাই। কি গাড়ি চালান? তো পরিবহন চালাই। কি পরিবহন চালান? তখন হানিফ, হানিফ তো নম্বর ওয়ান ছিল তখন। এই গাবতলীর মানুষ বেশিরভাগ আমিন বাজারের মানুষের হানিফ পরিবহন চালাইতো। তখন আমার হানিফ পরিবহনটা কি, মানে গাড়িটা তো, মানে গাড়িটা আমার ভিতরে তো কনফিডেন্স কাজ করতেছে না যে গাড়িটা কি। তখন মনে হইতেছে রাস্তায় দিয়ে যাইতেছে যে আপনার প্রাইভেট কার বা রিক্সা বা সিএনজি টমটম, তখন ওইটাই ভাবতাম যে গাড়ি, যে এটাই শখ। কিন্তু এই পরিবহনের যে এত মজা, এত শখ কখনো আমার ভিতরে আসতো না। তো কাকারা কইতেন যে কাকা গাড়ি কি, কই যান? তখন কিন্তু রংপুর যাই, সিলেট যাই, কক্সবাজার যাই। তো আমি কক্সবাজার কোন জায়গায়, রংপুর কোন জায়গায়? মানে আমি তো ভাবতো শুধু খালি ঢাকাটাইছে, এইটাই আমাকে একটা দেশ, আর কোনো দেশ নাই। কিন্তু দেশের বাইরে যেন মনে করেন যে দেশ, তখন তো ছোট মানুষ ছিলাম, ছোট ব্রেনটার কতটুকু কাজ করতো। তখন আমি মনে করেন থ্রিতে পড়ি, তখন আমার মাথা অতটা কাজ করবে। তো পরে মনে করেন যে চাচা, পরে ওই চাচাই আমাকে বললো যে পরিবহন জগৎ খুব একটা মজার জগৎ। তো কইতাম যে কাকা আপনারা কত বেতন পান? তো কইতো যে কাকা আমরা 900 টাকা বেতন পাই, 800 টাকা বেতন পাই, 1200 টাকা বেতন পাই। তখন বেতন খুব কম ছিল, বেতন আস্তে আস্তে বাড়ছে। তো ওই কাকার সাথে মনে করেন যে আমি এক সময়, আপনার আমার ঠাকুরগা লইছিল, কাকা এখনো আছে হানিফ পরিবহন দিয়া। ওই কাকা এখনো পরিবহন চালায়, এখনো চালায়। সে পরিবহন চালাইতেছে আপনার 25 বছরের উপরে সে পরিবহন চালাইতেছে, হানিফ পরিবহন চালাইতেছে। বুঝতে পারছেন? তো চাচা একদিন আমার লইয়েছিল। তো তো আমি তো ছোট মানুষ ছিলাম, তখন তো টিকিট মিকেট আমি কিছু বুঝি না। তখন কাকা আমার এই জায়গায় বয়াইছিল, এই জায়গায় বয়া সুপারভাইজার এখানে বসছিল, আমাকে চাচার পাশে বসেছে। তখন গাড়ি দেখছি, গাড়ি দেখে আমার কাছে এত ভালো লাগছে, হানিফ গাড়ি, এত বড় গাড়ি, কারণ এত বড় গাড়ি তো কখনো চুরি নেই। গাড়ি দেখে মনে করেন আমার ভিতর ভালো লাগছে যে আমি কইতেছি কাকা এত বড় গাড়িটা আপনি কিভাবে চালান? এই মাথাতে তো এই মাথায় কিছু দেখা যায় না, ঘুরাইতে তো 2 মিনিট সময় লাগে। ঠিক আছে? তখন গাড়ির সামনে আগে কি ছিল, খারাপ শু ছিল, বাংলা গ্যালাস, সামনে পিছনে বাম্পার, সামনে বাম্পার। তখন কাকার সামনে যখন এই জায়গায় বসে কাকা গাড়ি চালাইতেছে, মনে হয়েছে আমার কাছে এখন যে বর্তমানে যে ফ্রি ফায়ার যে গেম গুলো আছে, মানে গেমিস, যাতে যে ফ্রি ফায়ার গিয়ে গেমিস খেলে পোলা পাইনে যে গাড়ি লইয়া, মানে আমার কাছে মনে হইতেছিল চাচা ওই সময় গেমই খেলতেছে। বুঝতে পারছেন? আমার কাছে মনে হয়েছিল যে চাচা গেমই খেলতেছে, কি উল্লা ধুলে এইভাবে গাড়ি চালাইতেছে, আর মনে করেন যে ঘুমাইয়া গাড়িটা গান বাজতেছে, চাচা মনে পুরপুরা। বুঝতে পারছেন? মানে পুরপুরা। তখন আমার তো খুব মজা লাগতেছে, কারণ সিঙ্গেল রোড, আঁকা বাঁকা রোড, আমার কাছে সেই ভালো লাগতেছে। পরে কাকা কোন জায়গায় হোটেল ব্রেক দিছে তা জানি না, এখন তো অনেক হোটেল নাম হয়েছে, ফুড প্যালেস, ওই ওবি হাইওয়ে, ওই অনেক ন্যাশনাল, অনেক হোটেল বেরিয়েছে। ওই সময় একটা হোটেলে ব্রেক দিছিল। তো
তো দেখছি মনে করেন যে চাচা বললো যে বাইশটা বহ কি কি খাইবা, তখন আমি বলি, চাচা ছোট্ট মানুষ যা মন চায় তা খিলান। পরে চাচার লোক গল্প করতে করতে চাচা গাড়ি ছাড়বো নাইডে ঠাকুরগাঁ গেলাম, ঠাকুরগাঁ না সরি পঞ্চগড় পর্যন্ত। পঞ্চগড় গেছি, পঞ্চগড় পরে একটা হোটেলে চাচা রাত্রে থাকলো। ওইখানে হোটেল ভাড়া ছিল 30 টাকা, দিনে ছিল 30 টাকা হোটেল ভাড়া, 20 টাকা, মানে একটু ভালোটা হইলে 30 টাকা, নর্মাল 30 টাকা। তো চাচা দুই দুই বেডের একটা রুম নিল, এই সাইডে এক কেবিন, এই সাইডে আমি ঘুমাইলাম, খাওয়া দাওয়া করে আমার ঘুম পাড়াইছে। আবার রাতের মনে করেন 7:30টায় টিপ ঢাকা আইছি। চাচার কাছে খুব ভালো লাগছে, চাচার নম্বর এখনো আছে। চাচার নাম হলো যে ইব্রাহিম, বুঝতে পারছেন, ইব্রাহিম চাচা। তো চাচার পেলাম যে চাচা আমি কিন্তু পরিবহন জগতে থাকুম, আমার কেমনি কি করা লাগবে আমার করেন। ঠিক আছে ভাই, তুমি আগে পড়ালেখা করতে থাকো, তোমার নিমুনিয়া একটু বড় এলো। পরে মনে করেন যে চাচার লগে এখন আমার সম্পর্ক আছে, ওই চাচার লগে আমি মনে করেন ঘুরছি। চাচা আমারে আপনার কুয়াকাড়ি, আপনার পঞ্চগড় ঘুরাইছে, সিলেট ঘুরাইছে, হানিফ পরিবহন, রংপুর, তারপরে এদিকে দিনাজপুর। চাচার লগে আমি 2-3বার ট্যুর দিছি। পরে চাচার লগে মনে করেন যে অনেকদিন ঘুরছি, ভালো লাগছে এই পরিবহন জগতে আসা, এই ভালো লাগছে। তো ভাই, পরিবহন জগতে আসার পরে প্রত্যেকটা ড্রাইভারের একজন না একজন ওস্তাদ থাকে, তো আপনার ওস্তাদ সম্পর্কে জানতে চাইতেছি। আমার ওস্তাদ ছিল একজন, তার বাড়ি হলো যে আপনার কুড়িগ্রাম। সে যথেষ্ট পরিমাণ ভালো ছিল, তাই আমার বেশি দিন আমার হেলবারি করা লাগেনি। যেটাকে হেলবারি বলে, যে আমরা এখন বলি স্টাফ, ওর সময় বলতাম হেলবার। জাস্ট বেশি দিন আমার হেলবারি করা লাগে নাই। আমার মাসে 3 মাসের মতো আমি তার সাথে হেলবারি করছি। হেলবারি করার পরে সে আমাকে চান্স দিয়ে দিছে। পরিবহনে ঢোকার সর্বপ্রথম ব্যানার ছিল আমার উত্তরণ। এই পরিবহনটা কোন রুটে চলাচল করতো? গাবতলীর থেকে আপনার পঞ্চগড়। তো পরিবহন জগতে শুরু থেকে নিয়ে মোট কয়টা ব্যানারের গাড়ি চালিয়েছেন, যদি একটু নামগুলো বলতেন। সেটা হয়তো এখন বর্তমানে বলতে পারবো না, হয়তো হাতে গোনা আমি আপনাকে। যেগুলো মনে আছে ওইগুলো। প্রথম চালাইছি আমি উত্তরণ, দ্বিতীয় চালাইছিলাম জাকির, তারপর আমি ইগল পরিবহন চালাইছি আপনার 5 থেকে 6 বছর। ইগল পরিবহন চালানোর পরে আমি চলে আসলাম আপনার, আমি নিজে একটা ব্যক্তিগত ব্যাপার, আমি একটা গাড়ি কিনছিলাম, রব রব গাড়ি। সেটা দীর্ঘদিন আমি 5 বছর চালাইছিলাম। মাঝে পরিবহনে আমার 5-6 বছর গ্যাপ গেছিল। গ্যাপ দেওয়ার পরে আমি চালাইছিলাম প্রেসিডেন্ট ট্রাভেলস, কক্সবাজার। আপনার আরামবাগ থেকে কক্সবাজার চালাইছিলাম, ওটা চালাইছিলাম আপনার 3-3.5 বছরের মতো চালাইছিলাম। চালানোর পর আমার গাবতলী থেকে সায়দাবাদ যাইতে বা আরামবাগ যাইতে আমার অনেকটা দূরত্ব হইতো। বাট আমার 3 বছর দেখা গেছে কি রাতের 11টায় কিন্তু আমার গাড়ির কাছে পৌঁছানো লাগতো বা 5টা বাজে। যার কারণে ওটা আমি গাবতলী আমার বাসা, কারণ গাবতলী থেকে আমি শর্ট টাইমে নিয়ে আসলাম। চালাইলাম আপনার আনা পরিবহন। 2018 সালে আমি আনা পরিবহনে জয়েন করি। 2018 সালে যখন আমি আনা পরিবহন জয়েন করি, জাস্ট আমি 24 সাল পর্যন্ত চালাইছি। ঢাকা, কক্সবাজার, চিটাগাং, তারপর আপনার সিলেট, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, বিভিন্ন রোডে আমি সার্ভিস দিয়ে আসছি। এখন আমাদের এমডি সাহেব এই কোম্পানির ব্যানারটা খুলছে, তাই আমি এই কোম্পানিটাকে এখন বর্তমানে চালাইতেছি আমার নিজের মনে করি। যাত্রীদের ভালোবাসা ও সেবা দিয়ে যাইতেছি। ইনশাল্লাহ নতুন কোম্পানি তো, ইনশাল্লাহ আরো দিয়ে যাব। তো ভাই, ঈগল পরিবহনের সাথে কত বছর ছিলেন আর কত সালের দিকে? ইগল পরিবহনে যখন আমি জয়েন করি তখন আপনার 2009 সাল। 2009 সালে আমি ইগল পরিবহনে সার্ভিস দিয়ে গেছিলাম আপনার 2013 সাল পর্যন্ত আমি এই কোম্পানিতে চাকরি করছিলাম। 2013-12 পর্যন্ত আমি এই কোম্পানিতে, 13 সাল পর্যন্ত আপনার সার্ভিস দিয়ে গেছিলাম। পরে আমি যখন 24 সাল পর্যন্ত আমি আনা চালাইছি, 24 সালে আমার নতুন কোম্পানি উদ্বোধন হয়েছে আরাফাত। এখানে দেখে আল্লাহ পাক আমাকে কতদিন ইনশাল্লাহ রাখে। যেহেতু আরিচা ফেরিঘাট হয়ে আপনি গাড়ি চালিয়েছেন, ফেরি ধরার জন্য অনেক গাড়ি অনেক সময় তাফারলিং করতো বা কেউ কাউকে ছাড়তো না ওই সময়, এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ, জীবনে অনেক ঘটছে স্মৃতিময় ঘটনা। দেখা গেছে কি আমার জীবনে একটা দুর্ঘটনা আসছে, সেটা হলো গিয়া কোম্পানির উত্তেজতার কারণে। যেমন কোম্পানির উত্তেজিত কি ভাবে আসলো আমার ভিতরে ফিলিংস কাজ করলো। যেমন আমি বরিশাল কোয়ালে আপনার মঠবাড়ি থেকে যখন গাড়ি ছেড়ে আসলাম, ইগল পরিবহনের একটা গল্প। ইগল পরিবহন তখন আমি 2012 সালে, ঘটনাটা 2012 সালের ঘটনা। তখন আমি মঠবাড়ির থেকে আসছি দিনের 7টায়, 7:30টায় গাড়ি ছাড়ছি। তো ওদিনকে শুক্রবার ছিল। তো ওই বরিশাল আসছে, এখানে আধা ঘন্টা বিরতি নিছে, যাত্রী উঠছে, যাত্রী লেট হয়েছে, আধা ঘন্টার ভিতরে আমার গাড়ি আবার বরিশাল থেকে আমি রওনা করলাম ইগল পরিবহন। তখন আমি এসি চালাই নাই, তখন বাংলাদেশ অতটা এসি
সার্কুলার ছিল না, কারণ তখন নন এসি বেস্ট ছিল। প্রত্যেকটা কোম্পানি তো ওয়ান যে গাড়ি তখন আপডেট, তখন ওই ওয়ান যে গাড়ি চালানোর সবাই একটা আকর্ষণ ছিল, কিন্তু এসি গাড়ি খুব কম ছিল, কিন্তু এসি গাড়ি চালানোর উপর আমার শখ জাগে নেই। পরে আমি যখন মোস্তাপুর আইছি, তখন আমার কোম্পানির গাড়ির কাগজে একটু প্রবলেম ছিল। প্রবলেমের কারণে আমাকে 9,500 টাকার মামলা দেয়। তো 9,500 টাকার মামলা দিছে, তখন আমার মনটা খুব খারাপ ছিল। খারাপ যখন ছিল, তখন আমি বরিশাল মাদারীপুর থেকে আপনার গাড়িটা টান দিছি, মামলা দিছে। তখন আমি কোম্পানিকে জানাইছি, তো কোম্পানি আমাকে বলছে যে ঠিক আছে তুমি আসো, তোমার এটা দেখতেছি আমি। দেখার পরে এখন আসছি গাড়ে আপনার গলন্দ মোড় থেকে। তখন কিন্তু গাড়ি পারাপারি হয়। তো ওই পারাপারি হইতেছে, এত পরিমাণ পারাপারি হয়, হয়তো দেখা গেছে কেউ সাইড যদি নাও দেয়, দেখা গেছে কি দিনের বেলা মনে করেন যে সবকিছুতে দেখা যায়। অনেক সময় দেখা গেছে কিছু কিছু পরিবহন আছে যে পরিবহন এক্সেস বেরিবেট কিছু বেদক টাইপের ড্রাইভাররা চালায়, বা আমরাই চালাই। কারণ এখন তো আমি ক্যামেরার সামনে কি বলবো, যেমন আমি তো মনে করেন যে রাপ চালাই, কারণ এখন আমি বা আরেকজনের বোকা দিয়ে কথা বলবো বা আরেকজনের খারাপ দিয়ে কথা বলবো তাও কিন্তু বলবো না। কিন্তু আমাদের মতো কিছু ড্রাইভারের কারণে দুর্ঘটনা ঘটে। তখন ইগল পরিবহন যখন আমি নিয়ে আসতেছি, সোনারতরী পরিবহন নামে একটা পরিবহন ছিল। তো সে আমার সাথে আপনার ভৈরবপুর পারানের পর থেকে সে আমার সাথে পিছনে অনেক পারাপারি করতেছিল। যেমন যাইতেছে আইতাছে আইতাছে ওভারটেকে যাই, আবার আর আমি সাইড দিই, তখন ওই ধরায় খায়। তখন আমি তো টান ছাড়বো না এখানে, কারণ আমি তো ফেরি গাড়ি, আমিও তো ফেরি ধরবো। কারণ আমি তাকে ছাড়বো না, আর তাকে আমি ছাড়বো তখন রাস্তা ফুললি ক্লিয়ার আছে। সে যদি আমার সাথে টাই না পারে তাহলে সে চলে যাবে, কারণ ওই দিক থেকে যখন গাড়ি আসবে সে মাথা ঢুকাবে, তাকে তো আমি সাইড দিব না। কারণ তারও ওয়ান জায়গায় আমারও ওয়ান জায়গায়, সে তো আমার সাথে পারবো না, কারণ আমিও তো টানতে আছি। জাস্ট সে ফেরিতে যখন ফেরিঘাটে আসে সে আমাকে ওভারটেক করতে পারলো না। সে এক পর্যায়ে আমাকে রং সাইড দিয়ে, যেটাকে বলো রং সাইড দিয়ে এসে আমাকে ওভারটেক করে আমার লুকিং গ্লাসে চাপ লাগিয়ে দিচ্ছে। তখন লুকিং গ্লাসে যখন চাপ লাগে, তখন তার পিছনে যে একটা পিছনে যে পিছনে গ্লাস থাকে, ওই গ্লাসটা কিন্তু আমার গ্লাসের লগে লাগিয়া ফাইটা গেছে। ফাইটা যাওয়ার পরে সে আমার সাথে খুব একটু খারাপ বিহেভ করছে, হাতে পর্যায়ে। পরে মনটা খুব খারাপ ছিল। খারাপ থাকার পরে আর কি করুন, তো তার বাড়ি বরিশাল, আমার বাড়ি যেমন ঢাকা। এই কারণে তো তার সাথে আমার এরকমটা কিছু হয় নাই। যাক, মনটা খুবই খারাপ ছিল। তো যেমন দেখা গেছে আমরা এক ফেরি থেকে, যেমন আপনি আমার কোম্পানির গাড়ি বেরিয়েছিল, ইগল বেরিয়েছে 3টা, যেমন বরিশালের বেরিয়েছে, যখন আপনার যশোর খুলনা বেরিয়েছে, যেমন সাকুরা বেরিয়েছে, সোনারপুরি বেরিয়েছে, হানিফ বেরিয়েছে। মানে আগে তো সব ভেন্ডার গাড়ি ছিল। এমন মনে করেন যে নর্মাল গাড়ি খুবই কম ছিল। ছোট্ট পরিবহনের ব্যানার ধরতে গেলে খুবই কম ছিল। ছোট্ট ব্যানার ধরতাম আমরা একটাই, সেটা হইলো আপনার সোনারতরী, সুরভি বরিশালের, আর দ্বিতীয় হইলো আপনার সাকুরা। মানে আমরা ছোট ব্যানার বলে ওগুলো দেখতাম। তো আর বড় বড় ব্যানার ছিল হইলো আপনার হানি, ইগল, শ্যামলী। ওই সময় মনে করেন যে হ্যাঁ, দর্শনা চুয়াডাঙ্গা রোডে গাড়ি চলতো খুব কম। ওই সময় খুব গাড়ি চলতো, কিন্তু আমার লোক বেশি একটা দেখা হইতো না। কারণ রয়্যাল এক্সপ্রেস চলতো, পূর্বাশা চলতো, কিন্তু ওরা আগের থেকে ব্যবসা করে আসছে, কিন্তু ওকে কোম্পানিটা ছোট। যার কারণে ওকে গাড়িগুলো আমরা রাস্তায় খুব কম পাইতাম, অনেক সময় পাইতাম, অনেক সময় পাইতাম না। তো যাইতাছি মানিকগঞ্জ, আমার কাছে একটা দুর্ঘটনা ঘটছে 2012 সালে। ওই মামলাটা এখন আমি হাজিরা দিতেছি। মামলাটা আমি আপনাকে বলি শুরু থেকে। তখন আমি বরিশাল থেকে গাড়ি ছাড়ে আসছি, তখন বাস হইলো দিনের ফেরি পাইছি, পানি মানি এসেই ফেরি পাইছি। তখন ওই সময় ফেরিঘাটে অতটা জাম লাগতো না, ওই সময় গল্প। তো ফেরিঘাটে অতটা জাম লাগতো না, তখন আইসাই ফেরি পাইছি আমরা। সব গাড়ি এক 3টা ফেরি ছাড়ছে, 3টা ফেরি আপনার মনে করেন ছাড়ছে, 3টা ফেরি আমরা একসাথে 3 ফেরি গাড়ি, সব গাড়ি মনে করেন যে নাইট কোচ গুলো উঠছি। তো ওই আপনার মানিকগঞ্জ ঢোকার আগে একটা সিএনজি পাম্প আছে। মানিকগঞ্জ ঢোকার আগে একটা সিএনজি পাম্প আছে। একটা অটোতে 3জন মানুষ। তো 3জন মানুষ, তা আমাকে আমার কোম্পানির পিছন থেকে একটা ইগল পরিবহন আমাকে হরেন দিতেছে। তো চিন্তা করলাম যে আমার এই কোম্পানির গাড়ি, সবই তো টানতেছে শুক্রবার, কয় আমাকে হরান দিতেছে, হয়তো যে আমার আগে যায় যাক। তখন আমি ব্রেকে হালকা তখন গাড়ি কিন্তু অত নিয়ন্ত্রণ মানুষে। তখন আসি তখন কিন্তু এরকম কোম্পানিতে কোনো রোড ছিল না। কোম্পানিতে আগে রোড ছিল, কার গাড়িটা আগে যা পৌঁছাবে। তখন কিন্তু ওই কোম্পানিতে কিন্তু যাত্রীর একটা চাহিদা থাকতো। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এটা হলো সব উপর আল্লাহর ইচ্ছা। কারণ ওটা আমি জোরে গাড়ি চালাইলে যে আমি অ্যাক্সিডেন্ট করবো, আস্তে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হবে না, এটা হলো জাস্ট মানুষকে একটা সান্ত্বনামূলক দেওয়া কথা। যাই হোক, আমি ওই পর্যন্ত না যাই। পরে আপনার যখন আমি এই ইয়েতে যাই, তখন মানিকগঞ্জের আগে একটা পাম্প পড়ে, ওই সিএনজি পাম্পটা আপনার একটা অটো অটো তখন আপনার সিএনজি করা ছিল। তখন ওই আমার যখন ইগল পরিবহনটা আমার পিছন থেকে হরেন দিছে ডাইন পাশে, যখন হয় রিপার দিছে আমাকে দিনের বেলা, যখন ওভারটেকে যাচ্ছে, তখন আমি হালকা একটু ব্রেকে ছোঁয়া দিলাম, যে ব্রেকে ছোঁয়া দিলাম যে আমার এই কোম্পানির গাড়ি, আমি ওকে ছেড়ে দিই।
তো ওকে যখন আমি ছেড়ে দিয়েছি তখন তো আমি আর বাম্পার ধরবো, তখন একটা অটো সে পিছনে একটু গ্যাপ পড়ছে সামনে, যখন ওই দেখছে যে পিছনে আপনার কোনো গাড়ি নেই, ওই দেখছে গাড়ি নেই কিন্তু আমি তো আর পিছনে আছি, কিন্তু ওই খেয়াল করে ওই ভাবছে কি যে চলে যেতে পারবে, কিন্তু তার সিঙ্গেল রোড, তার যে আরেক সাইড থেকে যে গাড়ি আসতেছে সে কিন্তু এটা ফলো করেনি। বুঝতে পারছেন বিষয়টা? পরে ওই যখন ডাইনে টার্নিং নিছে তখন তো আমি আর পিছনে, তখন আমি কি করব? এক হইলে আমার মনে করেন গাছে মারতে হইব, নাইলে মনে করেন যে আপনার খেতে যাইতে হইব, নাইলে আরো উড়িয়ে দিতে হইব। কারণ ডাইন পাশে ওই ওই সামনের যে গাড়িটা আমাকে পাস করে যাব, মানে উল্টো দিকে যাবে, কিন্তু সেই গাড়িটা কিন্তু ওই যখন দেখতে পারছে তখন সেই নগদে মনে করেন যে আমার দিকে ঘুরে ফেলছে, ঘুরে যখন ফেলছে ওই গাড়িটার সাথে বাড়ি খেয়েছে, বাড়ি খাওয়ার সাথে ওই কিন্তু আমার সামনে, কিন্তু ওইখানে আমার গাড়িটা আছে মনে করেন 100 বা 90, তখন ওই গাড়িটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো? তখন আমার কি করা উচিত? আমার গাড়িতে আছে 40 জন মানুষ, আমার স্টাফ সুপারভাইজার মনে করেন 3 জন, আমরা 43 জন মানুষ আছি। এখন কি আমি 43 জন বাঁচাবো নাকি আমি 3 জন বাঁচাবো? তখন আমি তাকে বাঁচাইতে যাইও আমার শরীরে আঘাত আসছে, তাকে আমি বাঁচাইতে যাই, আমার গাড়ি যখন গাছের সাথে আমি নিয়ন্ত্রণ হারাই ফেলি তখন আমার সামনের সুটা মার খেয়েছিল হালকা, কিন্তু ওকে যখন ওকে বেশি একটা বাঁচাইতে পারি নয়, সাইডে মনে করেন যে পড়ে গেছিল, পড়ে যায় মনে করেন যে অটোর যে ড্রাইভার ছিল তাকে মনে করেন শরীরে একটু আঘাত পাইছে, আমিও শরীরে আঘাত পাইছি। পাওয়ার কারণে যাই হোক আমি ওইখান থেকে স্পট থেকে চলে আসি। স্পট থেকে চলে আসি আমি মানিকগঞ্জ শহর পার হয়ে যাই, সামনে একটা গোলারা থানা আছে, ওই গোলারা থানায় আমাকে অনেকের পিছন থেকে দাবড়া করছিল, যেটা আমার রিয়েল জীবনের গল্প, যেখান থেকে শুরু সেইখানেই তো শেষ। আমার আমাকে মানুষ ধরার জন্য চেষ্টা করছে, যার কারণে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ আমার হুন্ডা, তারপর আমাকে ভাই পুলিশের গাড়ি আমার পিছনে দৌড়াইতেছিল, কারণ আমি কেউ সাইড দিতেছিলাম না, কারণ সাইড দিলে ওইখানে দেখা গেছে কি একটা এক দুর্ঘটনা ঘটছে, আমি আগে আমার কোম্পানির সাথে যোগাযোগ করবো, অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটছে, আমার কোম্পানির সাথে যোগাযোগ করে আমি যে কোনো একটা আমার নিরাপদ স্থানে যা পৌঁছাবো, তারপর আমি ওইখানে ব্রেক দেবো। পরে লাস্টে ওই পিছনে যখন হাইওয়ে পুলিশ আমাকে দৌড়াইতেছিল তখন সামনে তোর গোলারা থানা ছিল, তখন দেখতেছে কোন রকমই আমাকে তারা পিছন থেকে ওভারটেক করে আমাকে সামনে যাইতে পারে না, কারণ আমার পিছনের যে গাড়িটা আমাকে ওভারটেক করে দেখছে সেই গাড়িটা দেখছে কি রে, গাড়িটা তো ভালো ছিল কিন্তু গাড়িটা কেন এই অবস্থা হয়েছে, গ্যালাস ভাঙ্গা। তারপর আমি তাকে ইমার্জেন্সি মারলাম, সে আমাকে সাইড দিয়ে দিল। সাইড দেওয়ার পরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাকে রাস্তা ব্যারিকেড দিছে, পুলিশের রাস্তা ট্যারাক দিয়ে ব্যারিকেড দিছে আমাকে আটকানোর জন্য। আটকানোর পর আমি স্টার্টিং এ বেরিয়েছি, আমি ওইখানে গাড়ি চাপাইছি, আমি কিন্তু উঠি নেই। পরে ওই হেলবারকে বলছে যে গেট খুলে দাও, হেলবার যখন গেট খুলছে তখন 4 জন মানুষ আমাকে এসে মনে করেন যে ডাইরেক্ট আপনার মিশিং ঠেকাই দিছে, রিভলভার ঠেকাই দিছে, যে তোকে এখান থেকে তোকে দাবড়াইতেছে, তুই কেন তুই গাড়ি ব্রেক করলি না? আমি বলি স্যার প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ভয় আছে, আমি যখন আমার গাড়ির সাথে আমার দোষ হয়েছে বা হয় নাই, কিন্তু আমার বড় গাড়ি যে যে কারণে দুর্ঘটনা হয়ে গেছে, কিন্তু স্যার এখন কি করব? তো পরে আমাকে ভিতরে নিয়ে, ঠিক আছে, মারধর করতে চাইছিল, আমার কোম্পানি বলে যে তাকে গায়ে হাত দেওয়া যাবে না, দুর্ঘটনা বইটা আসে না, যা হয়েছে আমরা দেখতেছি, যদি এখানে যদি মানুষের কোনো ক্ষতি হয়ে থাকে, দুর্ঘটনা হয়ে থাকে, ঠিক আছে আমরা দেখতেছি। পরে কোম্পানি ফোন দিয়ে বলছে, পরে ওই গাড়ি আমার যা যাত্রী পিছনে যে গাড়ি ছিল সেই গাড়িতে আমরা যাত্রী তুলে দিল। পরে আমার গাড়িটা মানিকগঞ্জ ফুলবাড়া থানায় পাড়ি ছিল, ওই পাড়িতে মনে করেন যে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে আমার যে মামলা হয়েছে আমি জানি না, আমি ঢাকা চলে আসছি। ঢাকা চলে আসার পরে আমার কোম্পানিতে আমাকে আরেকটা গাড়ি ওদিনকে রাত্রে আমি 4টা বাজে দুর্ঘটনা ঘটায় বাসায় গেছি। পরে আমাকে রাইতে 10টার দিকে বলে যে তুমি গাড়ি নিয়ে আজ বরিশাল যাও। তো একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে আসছে, ভিতরে একটা আতঙ্ক ভয়, কিন্তু আবার গাড়ি নিয়ে যাইতে কয়। কোম্পানি যখন সাহস দিয়েছে ঠিক আছে আমি যাই, কারণ আল্লাহর মতো এই গাড়ি নিয়ে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়ি যে নিয়ে যাবো অ্যাক্সিডেন্ট হইব এমন তো বড় কথা না। কোম্পানি আমাকে দিছে, আমি যে গেলাম গাড়ি নিয়ে, যাক ভালো। পরে 15 দিন পরে আমার মোবাইলে ফোন আসলো যে আমার নামে নাকি মামলা হয়েছে। কোন থানায় মামলা হয়েছে? মানিকগঞ্জ থানায় মামলা হয়েছে। তো মামলা হয়েছে ভালো কথা, আমি কোর্টে গেছি, কোর্ট আমাকে আটকে দিছে। পরে আমার ফ্যামিলির থেকে বাবা মার, তখন আমি বিয়ে করিনি, বিয়ের আগে কাহিনী। পরে বিয়ের কথাটা পরেই বলি। পরে আমার বাবা মা বলতেছে যে তোমার মামলা হয়েছে, তুমি আমাকে বলো নাই যে তোমার নামে মামলা হয়েছে। আমি কিছু মা আমি তো জানি না যে মামলা হয়েছে। পরে যাই হোক, ওইখানে উকিলের মাধ্যমে, আমাদের কোম্পানির একটা উকিল ছিল, ওই হিন্দু করে উকিলটা, আর সঠিক খেয়াল নাই উকিলটার নাম কি, অনেক আগের কথা তো। ওই মামলা ডিসমিস করে ফেলছি, মামলা সবকিছু ফিনিশিং, কিন্তু এখন সে আমাকে বলতেছে শুধু খালি 3,000 টাকা পাবে সে আমার কাছে। তো মামলা শেষ করার জন্য তোর 10টা না 12টা হাজিরা দিছি, কোর্টে উঠছি। তো সে আমার কাছে 3,000 টাকা পাবে, কারণ সেখানে সে আমার কাছে মামলা খালাস করার জন্য 15,000 টাকা চাইছে। তো আমার কাছে সে 3,000 টাকা দাবি করছে, এই কারণে যে
ওই ওরে 500 ওরে 500, কিন্তু 1200 লাভ তো 3000 টাকা কিন্তু অনেক কিছু। তো আমি তাকে বলছি যে ভাই আমি 3000 না, আমি আপনাকে 1500 টাকাই দেবো। তো আমি ওই সময় এই যখন আমাকে জেল আটকে দিয়েছে তখন আমি 15 দিনের মতো জেল খাটছি। 15 দিনের মানিকগঞ্জ থানায় 15 দিনের মতো জেল খাটার পরে তখন আমি বের হই। বেরোনোর পরে আমি হাজিরা দিছি। ওরা আমার কেমনে কেমনে জানি মনে ছিল না, কারণ আমি জানি যে আমার মামলা খালাস হয়ে গেছে, ঠিক না? মামলা খালাস হয়ে গেছে, কিন্তু সে যে 1500 টাকা পাবে আমার কাছে খেয়াল ছিল না। বাট সে যে আমার মামলা ওয়ারেন্ট বের করে দিব, কিন্তু আমি এটা তো ভাবতে পারিনি। সে আমার ওয়ারেন্ট বের করে দিছে, মানে আমার বেল কেটে দিছে। হঠাৎ করে শুনলাম যে আমার বেল কেটে দিছে, আমার মামলা আবার নতুন করে আমার আবার হাজিরা দিতে হবে, বা আবার নতুন করে আমার মামলা পুরো সিলিন্ডার করতে হবে। পরে সিলিন্ডার করতে যাই, ওইখানে আবার আমারে পরে লাস্টে হাজির জামিন দিয়ে জামিন মঞ্জুর করছে। জামিন মঞ্জুর করার পরে আর আমি বললাম যে ভাইয়া 1500 লেগে আমার আবার জেল খাটাইলেন, আবার মনে করেন যে কোর্টে উঠাইলেন। ওরা এই কথা বলতে বলতে পরে বিশেষ করে আপনার 21 সালে ওই মামলারই একবার ওয়ারেন্ট বেরিয়েছিল, ওই মামলায় আবার আমি অ্যারেস্ট হয়েছি। এখন ওই মামলা এখনো বর্তমানে আছে, এখন গাড়ি চালাইতেছে, হাজিরা দিতেছে। কিন্তু মামলাটা কিন্তু ছোট্ট, কিন্তু মামলাটা দাঁড়াইছে এত বড় হিসাব। মামলাটা ছোট্ট ছিল 2012 সালের বা 13 সালের মামলা, সেই মামলা এখন এত বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? এই হলো যে আমার জীবনে মালিক গাড়ি চালাই যা, কিন্তু আনন্দ করি তার চেয়ে বেশি মনে করেন যে দুঃখেই লয়ে ঘুরি। তো ভাই, রোডে বিভিন্ন সময় দুর্ঘটনার বিষয়টা লক্ষ্য করা যায়। তো দুর্ঘটনার মূল কারণ বলে আপনি কি মনে করেন? সেটা অ্যাক্সিডেন্ট হইলো, রোড অ্যাক্সিডেন্ট হয় একমাত্র কারণ হলো পারাপারির কারণ। আমি আমার মতো যাব, ওরকম তো আমার গাড়িতে টাচও লাগবে না, আর কারণ আমি আমার মতো যাইতেছি। ভাই ধরেন আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, এখন কিছু যাত্রী বলতেছে যে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন বা জোরে চালাচ্ছেন কেন, এরকম কথার সম্মুখীন হতে হয় যাত্রীদের। যাত্রীরা অনেক সময় বলে যে মামা একটাই তো বাসা, কমন বাসা, তো সেটা রংপুরের বাসাটা হইলো যে সবসময় থেকে মামা বাসা। আর রংপুরের মানুষ মনে করেন সবসময় থেকে আপনার শালা, আপনার সরি এই মামা বলে হইলো যে রিক্সাওয়ালাকে মামা বলে। দেখ বলে এরকম কমন বাসা, রিক্সাওয়ালা তো মামা, বাসের ড্রাইভার কেউ মামা, সব জায়গায় এখন মামা। তো ওরা বলে যে মামা গাড়ি চালান না কেন, জোরে চাল। তো তারা তো আমাকে একটা বকা দিয়ে ফেলায়। মামা মানি তো বকা, মানে বাপের শালা। তো শালা মানে ওদের মনে করেন যেমন আমরা ওকে মনে করেন যে বাপের শালা হয়ে গেলাম, একটা বকা দিয়ে দিছে। বা আমার ভাগনা তো বকতেই পারে মামা, একটা ব্যাপার। তো ওরা বলে যে মামা গাড়ি জোরে চালান, কিন্তু আমি ওকে কথা এতটা কান দিই না। বাট আমি আমার গতিতে চালাই। অনেক সময় দেখা গেছে কি ভাই, রাস্তা যখন ফাঁকা থাকে দেখা গেছে কি আমি 100ই চালাই, তখন আবার রাস্তা যখন ফাঁকা আছে তখন আমি 80 চালাই। কারণ আমার যখন যে জায়গায় যেটা খাবো, কারণ যাত্রী দেখা গেছে বকা দিল যে মামা গাড়ি জোরে চালান, আমি মাথাটা গরম করে আমি ওভার স্পিডে চালাবো, ওইখানে আমার একটা দুর্ঘটনা ঘটবে, সেটা আমি দিব না। কারণ প্রয়োজনে যাত্রী কি বললো না বললো সেটা আমার দেখে লাভ নেই। আর এখন বর্তমানে পরিবহনে ওরকমটা বেশি একটা হয় না, ওটা আগে হইতো যে মামা জোরে চালাও, আস্তে চালাই, দেখেন ওই গাড়িটা ওভারটেক করে গেল, তুমি কেন পারলা না। এটা এখন এখন যাত্রী সবসময় থেকে নিরাপত্তা চাইতেছে যে মামা তুমি 80-র ভিতরেই থাকো, প্রয়োজনে তুমি 70-ই চালাও, কিন্তু ওভার স্পিডে কোনো চলবে না। এখন সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি, যাত্রী এইটাই মনে করে। আর যারা মনে করেন যে এখন বর্তমানে স্লিপারে জার্নি করে, ওরা মনে করে ওদের হাতে ইউজ পরিমাণ সময় নিয়ে আসে, কারণ ওরা আমাদের কোনো প্যারা দেয় না। স্লিপার কোচ মানি আসছে, স্লিপার মানি আসছে, আমরা শোবো, ঘুমিয়ে যাবো, বাসায় ঘুমের থেকে উঠবো, বাসায় যেয়ে ফিরে শুয়ে থাকবো। যে গাড়িতে আসছি না বিমান আসছি বুঝতেই পারবেন। তো ভাই, অনেক যাত্রী আছে যে ড্রাইভারের চালানোর উপরে খুশি হয়ে তাকে গিফট বা উপহার দিয়ে যায়। তো আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছিল? আমি পাইছি, জীবনে অনেক কিছু পাইছি, জীবনে যা পাইছি তা বললো অনেক ইতিহাস। একটা স্মৃতিময় ঘটনা আসলে। তো বরিশাল রোডে আমি যখন আপনার 2012 সালের দিকে যখন আমি ইগল পরিবহন চালাই, তখন ওই সময় কিন্তু একটা সাদা লুঙ্গি বা সাদা শার্ট পরে কিন্তু আগের ড্রাইভাররা, আমাদের গাবতলির ড্রাইভাররা বেশিরভাগ এভাবে চালাইতো। তখন আমি ইগল পরিবহন চালাইতাম, তখন আপনার মনে করেন যে সাদা শার্ট বা লুঙ্গি বা অনেকটা স্মার্ট ভাবে চলছি, ঘুড়ি, হাতের স্বর্ণের আংটি, ফ্ল্যাশ লাইট, স্বর্ণের চেন করছি। তো ওই একটা মেয়ে খুব আমাকে পছন্দ করছিল, সে আমার A1-এ সিট কাটছিল। তো সেই খালি সারা রাস্তায় শুধু খালি সে আমাকে ফলো করতেছে, সারা রাস্তায় শুধু খালি সে আমাকে ফলো করতেছে। তো আমি অতটা ভিতরে আমি বুঝতে পারি না যে কেন সে আমাকে ফলো করতেছে, কিন্তু আমি, সে আমাকে যে ফলো করে সেটা কিন্তু আমি গ্যালাসের দিকে একবারও তাকাইনি, বাট আমি বুঝতেও পারতেছি না। কিন্তু সে যে আমার সামনের গ্যালাসের দিকে তাকাইতেছে, তো আমি ভাবছি যে সে মনে হয়
সামনের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু আমি তো ভাবতেছি যে সে যে আমার ফলো করে, কিন্তু আমি তো এটা বুঝতে পারতেছি না। পরে গাড়ি গেলাম, গাড়ি যাওয়ার পরে আমার সুপারভাইজার, যা আমাদের স্টাফ, তার সাথে বসে একসাথে নাস্তা খেলাম। খাওয়া দাওয়ার পরে তার সাথে সে ডাক দিছে। ডাক দেওয়ার পরে একটু গল্প টল্প হইলো, সে বরিশাল নামবো। তবে সে আমাকে গিফট করছে, একটা সানগ্লাস দিয়ে গেছে, একটা এক মানে অনেক কিছু দিছে। সে আমাকে পছন্দ করতে, কিন্তু তার সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক না বা প্রেমেরও সম্পর্ক না। সে যখনই বরিশাল যাইতো, তখনই সে আমার সাথে টিকিট কেটে যাইতো, বা ঢাকা, বরিশাল তো যখন ঢাকা আসতো, সে ঢাকা থেকে আবার বরিশাল তো ঢাকায় যাইতো, আমার গাড়ি দিয়ে যাইতো। মাঝে মধ্যে সে ফোন দেয়, কিন্তু এখন তো তার হাজবেন্ড, তার দুইটা বাচ্চা হয়ে গেছে। মাঝে মধ্যে ফোন দেয়, ভাইয়া কেমন আছেন, আপনি বরিশালে আসেন, আমাদের লাইনে আবার সার্ভিস দেন, আমি আবার আপনাদের গাড়ি দিয়ে যাই। তো আমি বলি যে না আপু, এখন আর আমি তো বরিশাল রোডে গাড়ি চালাই না, কিন্তু আমি তার বাসা যা খাইছি, তার বাসা আমি খাইছি। কিন্তু যে সময় সে আমার সাথে আহ, যাতায়াত করতো, কিন্তু সে সময় তার বিয়ে হয়নি। কিন্তু তার বিয়ে হয়েছে 2017 সালে, কিন্তু সে আমাকে দাওয়াত করছে, কিন্তু আমি তখন যাইনি। কিন্তু 2017 থেকে এখন হলো যে আপনার 24, তার বিয়ের বয়স এখন 7 বছর, তার দুইটা বাচ্চা। কিন্তু মাঝে মধ্যে ফোন দেয়, একটু আলাপ টালাপ করে। কিন্তু এমনি যখন আমি বাসায় যখন যাই, তখন আমার যে ওয়াইফ আছে, সে বলে যে মেয়েকে, তার আমি বলছি আমার একটা বোন। কিন্তু যেমন কখনো দেখা গেছে কালা শার্ট, টি শার্ট, যেমন জুতা, এই জিনিসটা, তখন তার একটা ব্যবসা ছিল। সে আর কি একটা চকবাজারে, ঢাকা চকবাজারে তখন তার একটা ব্যবসা ছিল, কসমেটিকের ব্যবসা। তার বাবারই, এমনকি তারই। তারা দুই ভাই এক বোন। তখন সে ঢাকা আসতে যেত ওই দোকানে, তখন তাহলে কি তার লগে আমার পরিচয়, সে গাবতলী তিগল পরিবহন দিয়ে আপনার বরিশাল নতুল্লাবাদ কাউন্টারে নামতো। আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে সামনের গাড়িটা দুর্ঘটনার শিকার হলো। তো সামনাসামনি এরকম কোনো দুর্ঘটনা দেখেছেন? হ্যাঁ, এমন ঘটনা দেখছি বলতে, আমি গাড়ি যাইতেছি, যেমন আমি এনা পরিবহন লেপ্তর কক্সবাজার যাইতেছি, তেমন একটা ঘটনা। যেমন দেখা গেছে কি, এনা পরিবহন কক্সবাজার যাইতেছি, আপনার সৌদিয়া পরিবহন নামে একটা গাড়ি শেষ, ঢাকা কক্সবাজার সৌদিয়া। হ্যাঁ, হুম, বৃষ্টি পড়তেছে, ওমা, বৃষ্টি পড়তেছে, আমি ওর পিছনে যাইতেছি, আমার তেসি গাড়ি পিছনে যাইতেছি। ওই দাম করে হঠাৎ করে মনে করেন যে ব্রেকে পালা দিছে গাড়ি, আর কত 70 আছে, ব্রেকে পাওয়া দিছে, ওই নগদ ওই দিক থেকে একটা গাড়ি আসতেছে, গাড়ির মুখে মুখে সঙ্গ। এখন আমি মনে করেন যে একটু গ্যাপ রাখছি, বৃষ্টি, আমি ওর পাশে এই যে মনে করেন যে ব্রেক দিলাম, আমার গাড়ি জমিয়ে গেল, কিন্তু কিন্তু নিয়ন্ত্রণ হারাই ফেলছে। ওই যে ওই হঠাৎ করে ওই দিক থেকে গাড়ি আসতেছে, বা বৃষ্টি যখন হয় ইমার্জেন্সি মারছে, তখন আর গাড়ি ঘুরে গেছে, কিন্তু হয়তো বুঝতে পারেন যে গাড়িটা ঘুরে যাবে অটোমেটিকলি। যা মনে করেন যে আপনার হানিফ লোকাল গাড়ি আছে, আপনার চিটাগাং থেকে কক্সবাজার চলে, ওই হানিফ লোকালের মুখে মারছে। এখন তো রাস্তা বলক। এখন বলতে ওই হানিফের ড্রাইভারের বেশি ক্ষতি হয়েছে, কারণ এমআর চলে যে আপনার পেট বরাবর, আর হ্যামার চলে যে তার মুখে। তখন হানিফের ড্রাইভারের মনে করেন যে দুইটা পাও চাইবা ওই আপনার গাড়ির সাথে মিশে গেছে। ওই জিনিস দেখে মনে করেন যে আমার ভিতরে আরো একটা ভয় আছে, মানে ওইদিনকে আমি আর গাড়িতে চালাবো ওরকম কোন কনফিডেন্স ছিল না আমার ভিতরে। মানে খুব একটা আতঙ্ক। পরে র্যাকের আসছে, ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, এমন খবর উদ্ধার করছে। আল্লাহ পাক বলতে পারবে এখন তার সুস্থ হয়েছে কিনা। মানে এমন দুর্ঘটনা অনেকই দেখছি। আরেকটি ঘটনা শুনতে চাচ্ছি, যে আপনার চোখের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনার। যেমন দুর্ঘটনা ঘটছে, আরেকটা হইলো যে আপনি, যেমন চিটাগাং থেকে একটা লোকাল গাড়ি চলে, লোকাল গাড়িটা হইলো ওই যে আপনার কুমিল্লা রোডে চলে, কুমিল্লা দিয়ে এই দিক দিয়ে আসে। গাড়িটার পরিবহনের নামটা মনে নাই, তবে যাই হোক, তবে সে খুব চট্টগ্রাম থেকে আসতেছিল ঢাকার উদ্দেশ্যে। ব্যানারটার নাম আমার মনে নাই, কিন্তু লোকাল পরিবহন, আপনার লোকাল পরিবহন, ওরা জায়গায় জায়গায় লোক তোলে, তো খুব টানাটানি। তো আমার সামনে হইলো এনা নন এসি, আমি হইলাম যে এসি। পরে ওই গাড়িটা, ওই আমার নন এসি গাড়িটার সাইড দিতেছে না, ওই গাড়িটা আমার চাচাই চালায়, স্মরণীয় ব্যক্তি। তখন আমি এনাই কত বছর, 6 মাস হবে। পরে আমি যখন ওর পিছিয়ে পিছিয়ে আমি যখন যাইতেছি, তখন সেটা হলো নন এসি, সে তো ওভারটেক করে চলে যায়, আমি এসি, আমি তো ওইভাবে রাত জার্নি করতে পারবো না। তো একটা গাড়ি আমাদের ওই গাড়িটার সাইড দিতেছে না, আমার খুব রাগ হইতেছে, খুব রাগ হইতেছে। আমি পিছনতে খালি, আমার সুপারভাইজার ছিল, খুব সুপারভাইজারটা খুব মজার ছিল, শামীম, আমাদের লালকুটিতে। তো ওরা আমি বলতেছি, শামীম এই গাড়িটা এমন করতেছে কে, এই গাড়িটা এমন করতেছে কে, আমাকে এনাডার সাথে একটু ক্যাম ভিডিও করো। ভাইয়া কর ভিডিও, আমাকে এনাডারও একটা ফ্রেম, এনাডারে নিলে একটা মানুষ আছে, কিন্তু ওরা নিলে তো মানুষ হয় না, যে আমাদের এনার সাথেই পারাপারি মানে এমন একটু মজা করতেছি, আমরা গাড়ি চালাইতেছি আর মজা করতেছি। মজা করতে 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 লাস্টে
ওই আমাদের এনার সাথেই বাড়াবাড়ি করতেছে, এনার সাথে বাড়াবাড়ি করতে বামে একটা মনে করেন যে রাস্তা, যেমন সোজা রাস্তা, যেমন এই রাস্তাটা সোজা চলতেছে, আমি এখন গাড়িটা সোজা গেতাছি, সোজা গেতাছি, এই দিক থেকে একটা গাড়ি উঠছে, গাড়িটা যখন উঠছে তখনই দেখছে ওই সাইড একটা গাড়ি, আর ওই গাড়িটা মনে করেন যে লোকাল গাড়িটা ওভার স্পিডে ছিল, যার কারণে মনে করেন এখানে একটা আপনার যে মাড়ি কাটে যে গাড়িগুলো, মাড়ি মানে যে মানি না, যেমন যে ডাম ট্রাক, ওই ডাম ট্রাক যারা চালায় তারা তো মনে করেন যে ডাইনে বামে কি আছে দেখে না, তারা তো মনে করেন যে গাড়ি একটারও ধরছে, মানে মনে করেন যে পারতেছে না এখান থেকে উড়িয়া যাইতেছে, ওই গাড়ির সাথে মনে করেন যে ওই লোকাল গাড়িটা লাগছে, লাগার সাথে সাথে মানে ওই গাড়িটা মনে করেন যে পাতাইলে উঠতেছে, আর ওই গাড়িটা মনে করেন যে এইভাবে যাইতেছে। তো ওই গাড়িটা যখন গেছে তখন আমার সামনে ওই এনাটা চলে গেল, এনার কোনো দোষটা আমাদের কোম্পানির গাড়ির কোনো দোষ ছিল না, কিন্তু দোষ ছিল হলো যে আপনার যে মাটির গাড়িটা উঠছে, সে মাটির গাড়িটা, কিন্তু সে তো লোকাল গাড়ি, সে তো সে লোকাল গাড়ি, সে তো মনে করেন তার পিছনে একটা নম্বর আছে, তার নম্বরের যে ওভারটেক না করতে পারে, যার কারণে মনে করেন যে সে দাবড়াইতেছে, আর পিছনে যে এনা আছে তো সে পাল্লা দিতেছে এনার সাথে, যে এনারও গাড়ি কিন্তু আমারটাও গাড়ি, কিন্তু এনা গাড়ির তো 1 কোটি টাকা দামের নন এসছি, কিন্তু সে গাড়ির দাম তো 1 কোটি টাকা না, কিন্তু ওটার যে নিয়ম বা ওটার যে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু সে তো করতে পারবে না, কিন্তু এনা নিয়ন্ত্রণ করে ফেলছে, কিন্তু সে নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে ওই অ্যাক্সিডেন্টে দেখছি আমি কুমিল্লা ভয় ভয়, ওই অ্যাক্সিডেন্টে আমার খুব সবটা থেকে জীবনের সবটা থেকে খুব খারাপ লাগছে, হ্যাঁ স্পট ডেট, কারণ আপনার ড্রাইভার স্পট ডেট, হেল্পার স্পট ডেট, কিন্তু সুপারভাইজারটা বাইসা রয়েছে, কিন্তু আর ওই যে ফিকাবার যে ড্রাইভার ছিল, ডামটারাকে যে ড্রাইভার, ওই ড্রাইভার 3 জন মানুষ স্পট ডেট মারা গেছে ওইখানে, আমি আর বাড়িতে পারি না, রাস্তা পুরো বলক হয়ে ছিল। এই দুর্ঘটনাটাই সবসময় থেকে আমার জীবনের সবসময় থেকে বড় একটা দুর্ঘটনা দেখছি, যে বাস্তব যে একটা মানুষ মনে করেন যে আপনার গাড়ি চালাইছে দেখছে আমার সাথে, যে তারা দেখতেছে আমাকে ওভারটেক করে সে চলে যেতেছে, কিন্তু ওভারটেক করে কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে একটা মানুষ রাস্তার দুর্ঘটনায় শর্টকাট করতেছে, তো এই জিনিসগুলো কি খারাপ না? অবশ্যই খারাপ লাগার কথা, কিন্তু এই দুর্ঘটনাগুলো যখন ভিতরে আসে তখন অনেক সময় মনে হয় যে গাড়ি ছাইড়া দিই, কিন্তু ভাই আপনি যেহেতু দূরপাল্লা রুটের গাড়ি চালান, অনেক সময় রাতে গাড়ি চালানো হয়, এই রাতে গাড়ি চালানোর সময় ডাকাতি বা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেছিল আপনার সাথে? না, ডাকাতি বা ছিনতাই আমার জীবনে কখনো ঘটে নাই, কিন্তু আমার খুব দেখার খুব ইচ্ছা ছিল যে গাড়িতে কিভাবে তারা ডাকাতি করে। এছাড়া গাড়ি চালানোর সময় ভৌতিক কোনো ঘটনা ঘটে না? ঘটে নাই, এমন কোনো ঘটে নাই, কিন্তু হ্যাঁ অনেক সময় দেখা গেছে কি দেখতাম, অনেক সময় দেখতাম সাদা কিছু সামনে দিয়ে দৌড় দিতেছে, অনেক সময় দেখতেছে পলিটিন উড়িয়ে গেছে, কিন্তু দেখতেছি পলিটিন ডান নাই, এরকম কিছু। আবার অনেক সময় দেখছি যে রাস্তার ভিতরে ট্রান্সফর্ম করে রয়েছে, রাস্তার ভিতরে সাইডে ট্রান্সফর্ম করে রয়েছে, উপরে দিয়ে মনে করেন প্লাস্টিক জ্বলে রয়েছে, দুই সাইডে মনে করেন গ্যাস, ওইখানে দুই ব্রেক করতে ওইটাই মনে করেন ডাকায়। আবার অনেক সময় দেখি রাস্তার ভিতরে মুরগি দৌড়ে যাচ্ছে, মুরগি দৌড়াইতেছে, কারণ ওইখানে তো আমি ব্রেক দিতে পারবো না, কিন্তু মুরগি ছেড়ে দিতেছে দেখাইতে, যে মুরগি ধরার জন্য, মুরগি তার রাইতে অতটা চোখে দেখে না। তো মনে করেন যে ওরকম কিছু গল্প, বড়রকম কিছু মনে করেন যে দেখি, তাই এটি মনে করেন যে তো ভাই আপনি পূর্বে অশোক লেল্যান্ড 12 মিটার গাড়ি চালিয়েছেন, তো এখন আইচার ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছেন, তো আপনার অভিজ্ঞতায় আপনি সার্ভিসের দিক থেকে কোনটাকে এগিয়ে রাখবেন? দুইটার ভিতরে পার্থক্য হইলো, কারণ লিল্যান্ডে কপি করছে হইলো আইসার, আইসারও ইন্ডিয়ান, লিলনও ইন্ডিয়ান, কারণ ওকে কপি করছে, কারণ মেনে তো আগে সার্ভিস দিতে হলো যে টেরাকে নামাইছিল, আর ছোট ছোট পোস্টার নামাইছে, ফার্স্ট পরিবহন, পরিবহন আইসার নামাইছে, যে আমাদের লিলেন গাড়িগুলো দুজি স্লিপার চালায় দুজি ওই দেশে দুই চলতে পারে, বা লিলেনের ভিতরে দুই ইয়া করা যায়, তাহলে আইসারের ভিতরে কেন সম্ভব হবে না? যার কারণে আইসারটারও লিলেনের কোয়ালিটি বানাইছে, ওইটা 12 মিটার করছে, এটাও 12 মিটার হয়তো বা কিছুটা কম আছে, আমি তো অতটা জানি না বা আইডিয়া নাই, বাট এখানে লেখাও নাই, যাই হোক একটু কম্পেয়ার থাকতেই পারে ওইটার মধ্যে, বাট ওইটাও মনে করেন যে আপনার ভালোটা নেই, এটাও মোটামুটি খারাপ না, ওইটাও মনে করেন যে আপনার মনে করেন যে 150 টান ওঠে, 120 উড়ে, অনেকে টানে, কিন্তু এটাও ওঠে, কিন্তু এটার একটু ইয়াটা বেশি, খরচটা একটু বেশি, খরচটা বেশি বলতে এটার মালের দাম বেশি, কিন্তু এটা মাল দামও যেরকম বেশি টিকও তেরকম বেশি। খুব ভালো গাড়ি, আমি খুব মনে করবো যে আমাদের ছোট কোম্পানি হিসাবে আইসারটাই বেস্ট। বর্তমানে তো আপনি আরাফাত পরিবহন কোম্পানির সাথে আছেন, এই কোম্পানির ম্যানেজমেন্ট বা মালিক মহোদয় কেমন, তাদের ব্যবহার আচরণ কেমন, বা কিরকম সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনাদেরকে, যদি একটু বলতেন। যথেষ্ট পরিমাণ ভালো, আলহামদুলিল্লাহ। ওদের মতো কোম্পানিতে সার্ভিসও হয় না বা ওদের মতো ম্যানেজমেন্টও হয় না, কারণ ওদের সার্ভিসের সাথে অন্যান্য সার্ভিসের কোনো তুলনা হয় না, কারণ আমাদের এমডি সাহেব, সে ভিতরে কোনো হিংসা বা অহংকার জিনিসটা নাই, সে ডাইরেক্ট স্টাফের সাথে এসে কথা বলে, ড্রাইভারের সাথে এসে কথা বলে, ড্রাইভার সাহেব কেমন আছে, স্টাফ কেমন আছো, ঠিক মতো সবকিছু খাওয়া দাওয়া করো। যেমন আমাদেরই মালিক, যেমন আমার স্যালাডা মাঝে একটু ভেঙে গেছিল,
সে আমাকে ডাব কিনা খাওয়া হয়েছে। তো এমন এমডি কয়জন হয় যে একটা ড্রাইভারের ডাব কিনা খাওয়া, একটা ড্রাইভারের খবর নেয়, একটা ড্রাইভারের সুযোগ সুবিধা। এখন রাতে 2টা না 3টা না আমি তাকে ফোন দিয়ে বলবো স্যার, সে বা ডাইরেক্ট বলবো যে ইকবাল বলো। তো তার মতো কি মালিক পাওয়া যাবো? কারণ অন্যান্য যেমন আমি এনা চালাইছি, যেমন আমি অন্যান্য যে ব্যান্ডের যে পরিবহন গুলো চালাইছি, মালিকের চেহারা কিরকম বা মালিক কোনটা পছন্দ করে তা করে তো আমি কখনো দেখিনি, বা তাকে সামনে যাইতে পারিনি, তার সাথে কথা কিভাবে বলবো। পরে এই যে আমাদের যে আনিসুল রহমান শিল্পী স্যার, তার সাথে আমরা কথা বলি, সুখ দুঃখের আলাপ করি, কিভাবে কেমনে কি করলে ভালো হয়। সে আমাকে সে এনার থেকে আসছে, এনার থেকে এসে ব্যানারটা করছে, তার সাথে এখন আমরা আছি, ইনশাল্লাহ আগামীতে থাকবো। তো ভাই, আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদেরকে কিরকম চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? বাস লাভাররা আমি আমার বললে ফ্যামিলি হিসাবে আমি দেখি, কারণ যথেষ্ট পরিমাণ আমি ওদের মিস করি, বা যথেষ্ট পরিমাণ আমি ওদেরকে ভালোবাসা দিয়ে থাকি। রাস্তায় যখন ওরা মনে করেন যে তার ভিডিও নিয়ে থাকে তখন তাদের সাথে হাত মিলাই, ওরা অনেক সময় শীত কিনে দেয়, ঠান্ডা কিনে দেয়, ওদের সাথে একটা আত্মার সম্পর্ক। কারণ ওরাই মেনত, ওরাই আজকে বিটি বাস লাভার, যারা বাস লাভারই বলেন না কেন, আজকে ওদের জন্যই মনে করেন যে পরিবহন জগতে এত দূরে আগায় যাওয়া। কারণ ওদেরকে অনেকটা ভালোবাসি, কারণ ওরাও ভালোবাসে, কারণ এই ভালোবাসা চিরদিন ওদের কাছে থাকবে আমাদের। ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। তো যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।